Good morning. Good morning, my beloved students of Badavan CNS High School, Class 11. আশা করি তোমরা পুজো ভ্যাকেশন, যেটা জেনারেলি আমাদের কালী পুজো পর্যন্ত চলে, তোমরা সেই পুজোর আনন্দ নিয়েই আশা করি এই ক্লাস তোমরা করবে। এবং সবচেয়ে বড় আনন্দের দিন এবং খুশির দিন যে আমরা আবার সবাই আমাদের বিদ্যালয়ে একত্রিত হওয়ার একটা সুযোগ আমাদের জীবনে এসেছে। কেননা জীবনটা এতদিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। কোভিড আক্রমণে সমাজ বিপর্যস্ত ছিল। আমাদের শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 16ই নভেম্বর থেকে আমরা আবার বিদ্যালয়ে মিলিত হচ্ছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, খুশির খবর। এই অনলাইনের এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি। তো তোমাদের মনে আছে যে পুজো ভ্যাকেশনের আগে আমরা ইউনিট অফ লাইফ, দ্য সেল, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম এবং বেশ কয়েকটা জায়গা আমরা অলরেডি জেনে গেছি এবং শিখে গেছি। তার মধ্যে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, কোষ পর্দা, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। আজকে আমরা যে বিশেষ দুটি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সংক্ষেপে যাকে ইআর বলা হয়, ই ফর এন্ডোপ্লাজমিক, আর ফর রেটিকিউলাম। এবং আরো একটি বিশেষ কোষীয় অঙ্গাণু যাকে আমরা বলি রাইবোজোম। এই মুহূর্তে তোমাদের বোর্ডে তোমরা একটু দেখে নাও দুটো কোষীয় অঙ্গাণু। এর মধ্যে একটা হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটা বোর্ডের বাঁদিকে আছে। আর একটা হচ্ছে রাইবোজোম, যেটা বোর্ডের ডান দিকে আছে। তাহলে এই দুটো কোষীয় অঙ্গাণু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ডায়াগ্রাম দুটোর একটু পরিচয় করিয়ে দিই। বাঁদিকে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেটা একটা সেল আঁকা আছে, ভেতরে নিউক্লিয়াস আছে। কোষ পর্দার সঙ্গে দেখো নিউক্লিয়ার মেমব্রেনকে কমিউনিকেট করা হয়েছে এবং ওই কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, সেখানে তোমাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ফোকাসে আনা হয়েছে। আর এদিকে যে রাইবোজোমটা রয়েছে সেটাও দেখো একটা স্ফেরিক্যাল পার্ট, তার সঙ্গে একটা ওভাল পার্টকে অ্যাটাচ করা হয়েছে, দিয়ে রাইবোজোমের ড্রয়িংটা তোমাদের সামনে আনা হয়েছে। তো আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেটা আমাদের আজকের আলোচনার প্রথম টপিক এবং একটা কোষীয় অঙ্গাণু। প্রথমত, এই কোষীয় অঙ্গাণুটা পর্দাবিহীন না পর্দাযুক্ত? আমরা বলবো মেমব্রেনাস সেল অর্গানেল, পর্দাযুক্ত একটি কোষীয় অঙ্গাণু। দ্বিতীয়ত, আমাদের জানতে হবে যদি এটা পর্দাবৃত হয় তাহলে কটা মেমব্রেন দিয়ে এটা তৈরি। এটা একটা সিঙ্গেল ইউনিট মেমব্রেন দিয়ে তৈরি এমন একটা কোষীয় অঙ্গাণু, একক পর্দা বিশিষ্ট। এবার আমরা
এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। পোর্টার একজন বিজ্ঞানীর নাম, ক্লড একজন বিজ্ঞানীর নাম, আর একজন হচ্ছেন ফুল্যান। এই তিনজন বিজ্ঞানী প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অবজার্ভ করেন ফাইব্রোব্লাস্ট সেলে। ফাইব্রোব্লাস্ট কোষের মধ্যে এদের অস্তিত্বের প্রথম যে সন্ধান, সেটা এই তিনজন বিজ্ঞানীর অবদান। দ্বিতীয়ত, এই কোষীয় অঙ্গাণুর নাম যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কে দিলেন, নোট করো, পোর্টার এবং কলম্যান, এই দুজন বিজ্ঞানী 1952 সালে এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নামকরণ করেন। দ্বিতীয়ত হচ্ছে, এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এন্ড নাম্বার। কোথায় কোথায় এর বিস্তার ঘটেছে? ইউক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষে কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পাবো না। এখন সমস্ত ইউক্যারিওটিক কোষে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পাওয়া যায়? না, কিছু ব্যতিক্রম আছে। কোথায়? আমাদের যে ম্যাচিওর্ড আরবিসি, সেই আরবিসির মধ্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না। আর কোথায়? ওভাম, ডিম্বাণুর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না। ফাঙ্গি and some lower plant cells, এখানে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। সংখ্যা, সাধারণত সেই সমস্ত কোষ যারা প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কিংবা স্টেরয়েড সংশ্লেষের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কোষে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সংখ্যা অনেক বেশি দেখতে পাওয়া যায়। এবার একটা কোষের সাপেক্ষে যদি তুমি দেখো, কোষের সাইটোপ্লাজমের দুটো পার্ট, বাইরেটা এক্টোপ্লাজম, ভেতরেরটা এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমে এই ধরনের কোষীয় অঙ্গাণুর কনসেন্ট্রেশন বেশি এক্টোপ্লাজমের চেয়ে, আর সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি নামকরণ হয়েছে এন্ডোপ্লাজম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এদের আল্ট্রাস্ট্রাকচার, তার আগে আমরা এদের অরিজিনটা সম্বন্ধে জানবো, কি থেকে এই কোষীয় অঙ্গাণুর উৎপত্তি হয়। দেখো, একটা ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা এবং নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা, এই দুটো মেমব্রেনের মধ্যে কিন্তু এরা কমিউনিকেট করে। তুমি ভালো করে ছবিটা দেখো, এখানে ওই দেখো, একদম কোষ পর্দা থেকে একটা ক্যানালিকিউলির মতন পার্ট নেমে এসে একদম নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে একটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, একদিকে কোষ পর্দা থাকে আর একদিকে তার নিউক্লিয় পর্দা থাকে। তাহলে ডেফিনেটলি আমরা দাবি করতে পারি যে এই কোষীয় অঙ্গাণুটার উৎপত্তির ক্ষেত্রে যেমন কোষ পর্দার একটা ভূমিকা আছে, পাশাপাশি নিউক্লিয় পর্দারও একটা কিন্তু ভূমিকা আছে। আল্ট্রাস্ট্রাকচার, এদের গঠন নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে তুমি দেখবে ইউক্যারিওটিক কোষের মধ্যে এরা তিনটে টাইপে থাকতে পারে। এটা স্কুল এক্সামে আসে। একটা টাইপকে আমরা বলবো সিস্টার্নি, আর একটা টাইপকে আমরা বলবো টিবিউলস, আর একটা টাইপকে আমরা বলবো ভেসিকল। So there are three main forms, structural forms of endoplasmic reticulum found in eukaryotic cell: cisternae, tubules, and vesicle.
সিস্টার্নি, তুমি দেখো সিস্টার্নি গুলো আমরা ওখানে লেবেলিং করেছি, যেগুলো হচ্ছে ফ্ল্যাট সিঙ্গেল ইউনিট মেমব্রেন দিয়ে তৈরি, কিছুটা লম্বা এবং নলাকার, পর্দাটা একটু অমসৃণ হবে, unbranched, parallel with each other, সেগুলো হচ্ছে সিস্টার্ন। তাহলে কেন সিস্টার্নি মেমব্রেনটা রাফ অমসৃণ? কারণ এখানে রাইবোজোমের সংযুক্তিকরণ ঘটে। Eukaryotic ribosomes are being attached with the membrane of cisterni. That's why the surface of membrane rough. আর সেই কারণের জন্য সিস্টার্নিদেরকে বলা হয়ে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আমরা সবাই জানি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের এই সিস্টার্নির গায়ে কেন রাইবোজোমের অ্যাটাচমেন্ট দেওয়া হলো, কি জানি না? রাইবোজোমস আর এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস। রাইবোজোম আর এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস। তাহলে যে কোষে প্রোটিন সংশ্লেষের হার বেশি থাকে, রাইবোজোম ডেফিনেটলি সেখানে বেশি থাকে। এবার রাইবোজোম দ্বারা উৎপন্ন হওয়া যে প্রোটিন, সেটা এই সিস্টার্নির যে ফ্ল্যাট টিবিউলার আনব্রাঞ্চ স্ট্রাকচার গুলো থাকে, তার যে লুমেন, সেই লুমেনের মধ্যে গিয়ে ওই প্রোটিন গুলো জমা হয়। এটা ভাবার কোনো কারণ নেই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ করে কিন্তু রাইবোজোম। তার তৈরি হওয়া প্রোটিন ইয়ারের যে লুমেন রয়েছে, সিস্টার্নির যে লুমেন আছে, সেই কেন্দ্রীয় গহ্বরের মধ্যে প্রোটিনটা এসে স্টোর। তাহলে যে কোষ প্রোটিন সংশ্লেষে বেশি যুক্ত থাকে, যেমন ধরো আমাদের প্যানক্রিয়াসের যে সেল, তারা তো সেখানে ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে, সেখানে বেশ কিছু প্রোটিন ভঙ্গকারী উৎসেচক আছে, তারা তো কেমিক্যালি প্রোটিন, এনজাইম তো কেমিক্যালি প্রোটিন। তাহলে কি হবে? ওই অগ্নাশয়ের কোষগুলোতে আরিয়ার অনেক বেশি সংখ্যায় থাকে। ইনসুলিন, এটাও একটা প্রোটিন, অগ্নাশয়ের বিটা সেল। তাহলে যে কোষগুলো মূলত প্রোটিন সংশ্লেষের হার বেশি এবং যেখানে ক্ষরণ জাতীয় একটা পদ্ধতি লক্ষ্য করা যায়, সিক্রিশন, সেখানে আরিয়ার খুব বেশি সংখ্যায় থাকে। এবার তুমি আরেকটা টাইপ, যেটাকে আমরা বলবো টিবিউলস, এগুলোও কিন্তু ফ্ল্যাট, নলাকার, লম্বা, সিস্টার্নির সঙ্গে অনেক মিল আছে, বাট অমিলটা কোথায়? দুটো জায়গায়। এরা হচ্ছে ব্রাঞ্চ, শাখা প্রশাখা যুক্ত। অর্থাৎ একটা টিবিউলের সঙ্গে আর একটা টিবিউল এরা শাখা সৃষ্টি করে তৈরি করতে পারে। দ্বিতীয় পার্থক্যের জায়গাটা হচ্ছে এদের মেমব্রেনে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সরি রাইবোজোম থাকে না। তাহলে এদের সারফেসটা কেমন হবে? স্মুথ হবে, মসৃণ হবে। সুতরাং টিবিউলস গুলোকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এখানে যদি রাইবোজোম না থাকে তাহলে এদের একটা উপস্থিতির কারণ দেখা গেছে সেই কোষগুলোতে যেখানে স্টেরয়েড সিনথেসিস, কার্বোহাইড্রেট সিনথেসিস, সেই কোষগুলোতে এসিআর বেশি সংখ্যায় থাকে। তৃতীয় ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো হচ্ছে ভেসিকল। সেগুলো দেখতে কেমন? স্ফেরিক্যাল হতে পারে, গোলাকার হতে পারে, অথবা ওভাল ডিম্বাকার হতে পারে। তাহলে মূলত এই তিন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার কিন্তু সেলের মধ্যে পাওয়া যায়। এবার তোমাকে যেটা প্রশ্ন দিতে পারে, এসিআর এবং আরবিআর এদের একটা ডিফারেন্স তোমাকে দিতে পারে, বা এদের কার্যগত পার্থক্য তোমাকে প্রশ্ন হিসেবে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা আরিয়ার মানে হচ্ছে সিস্টার্নি, ওই যে মেলাতে যে লম্বা লম্বা বেলুন গুলো দেখতে পাওয়া যায়, অনেকটা সেরকম, তো তার গায়ে রাইবোজোম যুক্ত হয়ে আছে। প্রশ্ন হচ্ছে এই রাইবোজোম অ্যাটাচমেন্টটা কেমিক্যাল সিস্টার্নির যে মেমব্রেন তার সঙ্গে কি করে সম্ভব? অ্যাকচুয়ালি সিস্টার্নির মেমব্রেনে এক ধরনের রিসেপ্টর প্রোটিন থাকে, তার নাম হচ্ছে রাইবোফোরিন। এই রাইবোফোরিন রিসেপ্টর প্রোটিনের সাহায্যে কিন্তু রাইবোজোম সিস্টার্নির মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হতে সাহায্য করে। তাহলে রাইবোফোরিন একটা প্রশ্ন হতে পারে। এবার তোমাদের বিশেষ কতকগুলো মডিফিকেশনের নাম আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বলবো। তার মধ্যে একটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটা ইয়ার এর মডিফাইড ফর্ম। কোন ইয়ারের? আরিয়ার না এসিআর? এসিআর। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা মডিফাইড ফর্ম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় থাকে? মানুষের যে ভলেন্টারি মাসল, সেই পেশি তন্তু যেটা কোষ হিসেবে পরিচিত, সেখানে যে এসিআর গুলো থাকে তাদের নাম দেওয়া হয়েছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখানে এরা দু রকম ভাবে থাকে, একটা টি টিবিউল হিসেবে থাকে আর একটা এল টিবিউল হিসেবে থাকে। এবং যাদের প্রধান কাজ, টি টিবিউল যদি হয় তাহলে ইম্পালস রিসিভ করা এবং সেটাকে জেনারেট করা, আর এল টিবিউল যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়ামের স্টোরেজ এরিয়া হিসেবে কাজ করে। তো এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাসল কন্ট্রাকশন ভীষণ প্রয়োজন হয়। মাইলয়েড বডি আরেক ধরনের মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো এসিআর টাইপের, এবং রেটিনা যে পিগমেন্টেড সেলগুলো থাকে জেনারেলি ফ্রগ ব্যাঙে, সেখানে এটা দেখতে পাওয়া যায়। মাইক্রোবডিজ বলো, গ্লাইকোজোম বলো, এগুলো সব কিন্তু ইয়ারের মডিফিকেশন। এখন ইয়ারের কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ। ফাংশনস অফ ইয়ার দু রকম ভাবে হতে পারে, একটা জেনারেল ফাংশনস অফ ইয়ার, আর একটা হতে পারে ফাংশনস অফ এসিআর এন্ড আর। সুতরাং জেনারেল ফাংশন যদি তোমাকে চায় তাহলে তোমাকে এক নম্বরে বলতে হবে মেকানিক্যাল সাপোর্ট, যান্ত্রিক দৃঢ়তা। দুই হচ্ছে ফরমেশন অফ আদার অর্গানেলস, এখান থেকে বেশ কিছু কোষীয় অঙ্গাণু তৈরি হয়। এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস, তার মানে ইসিএফ থেকে আইসিএফ, কোষের বাইরে যে তরল এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেখানকার বেশ কিছু উপাদান ইয়ারের মাধ্যমে কোষের ভেতরে প্রবেশ করে। এটাই হচ্ছে
exchange of materials, detoxification, বিষ টক্সিক ম্যাটেরিয়ালকে তার কার্যক্ষমতা নষ্ট করে দেওয়াটা হচ্ছে ডিটক্সিফিকেশন। এটা লিভারের কাজ। এন্ডোপ্লাজমিক সাহায্য করে ডিটক্সিফিকেশন। এই চারটে তুমি দিতে পারো। ইয়ার এর জেনারেল ফাংশন, স্পেশাল ফাংশন যদি আরইআর তাহলে বলবে প্রোটিন সিনথেসিস, এসিআর যদি হয় তাহলে বলবে লিপিড সিনথেসিস এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই গেল আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট আমরা যাব রাইবোসোম। রাইবোসোম প্রথমত জানতে হবে এটা পর্দাযুক্ত না পর্দাবিহীন। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, ইংরেজিতে বলে নন মেমব্রেনাস সেল অর্গানেল। দ্বিতীয়ত জানতে হবে এই কোষীয় অঙ্গাণুর বাইরে যদি কোনো পর্দা না থাকে কি দিয়ে তৈরি? দু ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট দিয়ে এটা তৈরি। একটা হচ্ছে আরএনএ আর একটা হচ্ছে প্রোটিন। আরএনএ এবং প্রোটিন, হিস্টোন প্রোটিন এখানে পাই, সব রাইবোজোমে। তাহলে আরএনএ এবং প্রোটিন যুক্ত হয়ে এই নন মেমব্রেনাস সেল অর্গানেল রাইবোসোম তৈরি করে। কোথায় পাওয়া যায়? এই একটি কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক কোষেও পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষেও পাওয়া যায়। এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিই। 1943 ক্লড CLAUDE প্রথম এই কোষীয় অঙ্গাণু কোষের মধ্যে দেখতে পান। প্যালেট PALADE 1955 এই কোষীয় অঙ্গাণুটার ডিটেইল ইনফরমেশন দেয়, তার সঙ্গে নামকরণও করে। তাহলে রাইবোসোম নামকরণ কে করে? প্যালেট বা প্যালাট। রাইবোসোমের আরো একটা নাম আছে, যেহেতু প্রথম ক্লড এটা পর্যবেক্ষণ করেছিলেন তাই একে বলা হয় ক্লডস পার্টিকেল। এখন যেহেতু এই কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে দেখা যায়, তাহলে সেখানে আরএনএ এবং প্রোটিন এদের একটা মোটামুটি রেশিও তোমাকে একটু জেনে নিতে হবে। আরএনএ এবং প্রোটিনের রেশিও হচ্ছে প্রায় 50-50, 1:1। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ হলে কিন্তু সেখানে 2:1, অর্থাৎ আরএনএ এর পরিমাণ বেশি থাকবে, প্রোটিনের পরিমাণ কম থাকবে। এখন এই কোষীয় অঙ্গাণু রাইবোসোম দুটো সাব ইউনিট দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ দুটো অর্ধএকক, একটি লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। তাহলে তৈরি হওয়ার সময় রাইবোসোম আলাদা আলাদা ভাবে তৈরি, একসঙ্গে লার্জ এবং স্মল সাব ইউনিট স্ট্রাকচারে তৈরি হয়। তৈরি হয় কার দ্বারা? তোমাকে যেতে হবে ইউক্যারিওটিক কোষ, সেখানে নিউক্লিয়াসে যেতে হবে, নিউক্লিওলাসে যেতে হবে। তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। এখন নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, তার মধ্যে ডিএনএ থাকে। তোমরা ক্রোমোজোমে সেকেন্ডারি কনস্ট্রিকশন, গৌণ খাঁজ একটা নাম পেয়েছে। এই গৌণ খাঁজ অঞ্চলে যে ডিএনএ থাকে, সেখানে যে জিন থাকে, সেই জিন থেকে যে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন,
সেই আরএনএ গুলো ইউজ হয় রাইবোজোম তৈরি করার জন্য, আর তাই ওই আরএনএ গুলোর নাম দেওয়া হয়েছে রাইবোজোমাল আরএনএ, স্মলার আরএনএ। তাহলে রাইবোজোমে যে আরএনএ আর আরএনএ, তাহলে উৎপত্তির জায়গা কি? ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশন। এইভাবে ওই আরএনএ গুলো নিউক্লিওলাসে আসে। নিউক্লিওলাস হচ্ছে সাইট অফ রাইবোজোম সিনথেসিস। সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন গুলো নিউক্লিয় পর্দার যে ছিদ্র সেটা দিয়ে নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে এবং ওই আরএনএ গুলোর সঙ্গে কেমিক্যাল লিঙ্কেজে যায়, তৈরি হয় পৃথকভাবে লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট। এবং প্র্যাকটিক্যালি নিউক্লিওলাসের স্ট্রাকচার আলোচনা করতে গেলে তুমি দেখবে সেখানে বলা হয়ে থাকে ক্লাস্টার অফ রাইবোসোমস। এবার এই রাইবোজোম গুলো কি নিউক্লিওলাসেই থেকে যায়? না, আলাদা আলাদা করে, অর্থাৎ বৃহৎ অধঃএকক, ক্ষুদ্র অধঃএকক, এরা আলাদা করে নিউক্লিয়াসের নিউক্লিয় ছিদ্র অতিক্রম করে সাইটোপ্লাজমে আসে। এখন যেহেতু আলোচনা ইউক্যারিওটিক কোষ, আমরা দেখব এই কোষীয় অঙ্গাণু রাইবোজোম কোথায় থাকতে পারে। সাইটোপ্লাজম, সিস্টার্নির গায়ে, যেগুলো আরিয়ার বললাম, নিউক্লিয় পর্দার গায়ে কিছু রাইবোজোম স্ক্যাটার্ডলি থাকে সাইটোপ্লাজম, আর কিছু রাইবোজোম ক্লোরোপ্লাস্টে থাকতে পারে মানে থাকে, মাইটোকন্ড্রিয়া ধাত্রেও থাকে। তাহলে রাইবোজোম নিজে একটা কোষীয় অঙ্গাণু, অন্য কোষীয় অঙ্গাণুর মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া, নাম হবে মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টিডিয়াল রাইবোজোম। এখন প্রোক্যারিওটিক সেল যদি আলোচনা হয়, এদের তো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়েড আছে, তার ডিএনএ আছে, জিন আছে, সেই জিন থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হবে। সেই আরএনএ যদি রাইবোজোম গঠনে মুখ্য ভূমিকা নেয়, তাহলে তুমি নাম দেবে রাইবোজোমাল আরএনএ। কেননা অন্যান্য বিভিন্ন ধরনের আরএনএও তৈরি হয় বিভিন্ন জিন থেকে। কাউকে বলা হয় এমআরএনএ, কাউকে বলা হয় টিআরএনএ। So if RNA engage in formation of ribosome, then it is rRNA. আর ওই প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে, আর সেই প্রোটিন আরআরএনএ এর সঙ্গে কেমিক্যাল লিঙ্কেজ করে তৈরি করবে লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম, স্মল সাব ইউনিট অফ রাইবোজোম। তো এদের একটা ফিজিক্যাল প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা যে মেজারমেন্ট ইউনিট দিয়ে তাদের মলিকিউলার ওয়েট নির্ণয় করা হয়, সেটা হচ্ছে তাদের সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, যেটা ভেদবার্গ ইউনিট এস, এটা দিয়ে ব্যাখ্যা করা হয়। তোমরা সবাই জানো সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, ইট ইজ অ্যান ইন্ডেক্স, যা কিনা নির্ণয় করতে পারে কে কত দ্রুত থিতিয়ে পড়ে। তাহলে এখন আমাকে বলো, লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট, এদের সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বেশি হবে, অর্থাৎ মলিকিউলার ওয়েট বেশি হবে। লার্জ সাব ইউনিট সে আগে থিতিয়ে পড়বে, তারপরে স্মল সাব ইউনিট। তার মানে রেট অফ অ্যাক্সিলারেশন ওয়ান টাইম। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে লার্জ সাব ইউনিট হবে 50s, মলিকুলার ওয়েট বেশি। স্মল সাব ইউনিট হবে 30s, মলিকুলার ওয়েট কম। ইউক্যারিওটিক কোষ যদি হয় লার্জ সাব ইউনিট,
60s, small subunit 40s. মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি কোনো রাইবোজোম থাকে তখন তুমি তার মধ্যে পাবে 35s এবং 25s। খুব সহজ। 30s এবং 25s মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম। এখন এই সাব ইউনিট দুটো ততক্ষণই আলাদা থাকে যতক্ষণ কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ হয় না। তাহলে একটা কমপ্লিট রাইবোজোম কখন তৈরি হবে? at the time of protein synthesis। Mg2+ এই সময় বাইরে থেকে কোষের মধ্যে ঢুকতে শুরু করে, ফলে Mg2+ রেইজ করলে, তার কনসেন্ট্রেশন রেইজ করলে আমরা দেখব দুটো সাব ইউনিট অ্যাটাচড। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, Mg2+ এর সাহায্যে দুটো সাব ইউনিট অ্যাটাচড হবে। আবার প্রোটিন সংশ্লেষ শেষ হলে দেখা যাবে এই Mg2+ গুলো কোষ থেকে কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে Mg2+ এর কনসেন্ট্রেশন ডিক্রিজ করে সাব ইউনিট গুলো আলাদা হয়ে যায়। যখন যুক্ত অবস্থায় থাকবে তখন তুমি একটা কমপ্লিট রাইবোজোম পাবে, তারও কিন্তু তুমি সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট দেখতে পাবে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা কমপ্লিট রাইবোজোম হলে সেটা কত হবে? 70s। ইউক্যারিওটিকের ক্ষেত্রে হবে 80s। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে হবে 55s। কেউ কেউ 70s ও বলে। এখন প্রোক্যারিওটিক কোষ যদি তুমি দেখো, সাইটোপ্লাজমের মধ্যে এই রাইবোজোম ফ্রি অবস্থাতে থাকতে পারে অথবা একটা এমআরএনএ স্ট্রিং এর সঙ্গে অনেকগুলো রাইবোজোম যুক্ত থাকতে পারে। বোর্ডে দেওয়া আছে একদম উপরের দিকে। তখন ওই স্ট্রাকচারটাকে আমরা বলবো পলিরাইবোজোম বা পলিজোম। প্রোটিন সংশ্লেষকারী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একই পলিপেপটাইড বারবার তৈরি হয়, এটা অ্যাডভান্টেজ পলিরাইবোজোম। তাহলে এই ধরনের রাইবোজোম যার প্রধান কাজ আমরা বলছি প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, ইট ইজ দ্য সাইট, ইট ইজ দ্য ফ্যাক্টরি অফ প্রোটিন সিনথেসিস। ফলে রাইবোজোমের যেটা লার্জ সাব ইউনিট, সেখানে তিনটে অঞ্চল থাকে ট্রান্সলেশনের। একটা ই সাইট বলা হয়, দ্যাট ইজ এক্সিট সাইট। একটা পি সাইট বলা হয়, পেপটাইডিল সাইট। আর একটা এ সাইট বলা হয়, অ্যামাইনো অ্যাসাইল সাইট। These are used during translation. So this is about ribosome. All the best. দুটো কোষীয় অঙ্গাণুর আমরা ব্যাখ্যা পেলাম। আমরা ডেফিনেটলি পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুটোকে আমরা টেক্সট থেকে পড়ে নেব। অল দ্য বেস্ট, গুড বাই।